1793 সনে ভারতবর্ষে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন গভর্নর জেনারেল কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস। ইতিহাসের ছাত্র মাত্রই কিন্তু আমরা এই তথ্যটি জানি। 1793 সনে তিনি চালু করেছিলেন চিরস্থায়ী বন্দোবস্ত, যাকে ইংরেজিতে আমরা বলি পার্মানেন্ট সেটেলমেন্ট। আর সেই বন্দোবস্তে এটি ছিল আসলে ভূমি রাজস্ব ব্যবস্থাপনা ইংরেজ সরকারের। আর তারা চাইছিলেন তারা যেই সব জমিদারদের কাছে ভূমি বন্দোবস্ত দিতেন তাদেরকে দিয়ে রাজস্ব ব্যবস্থাটি পার্মানেন্ট করে নিতেন। অর্থাৎ একটি ফিক্সড অ্যামাউন্টে রাজস্ব দিতে হবে ইংরেজ সরকারকে। জমিদার একটি ফিক্সড রাজস্ব দেবেন, এটি বাড়ানো বা কমানো যাবে না। আর সেইটি আদায় করবার জন্য প্রজাদের উপর জমিদাররা যতটুকু সম্ভব নির্যাতন করতেন, কারণ ফিক্সড একটি রেভিনিউ দিতে হতো ইংরেজ সরকারকে। আর যেহেতু বিষয়টি ফিক্সড ছিল, বাড়ানো কমাবার বিষয় ছিল না, তাই সেটিকে বলা হতো চিরস্থায়ী বন্দোবস্ত, পার্মানেন্ট সেটেলমেন্ট। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। তো আমি সেই পার্মানেন্ট সেটেলমেন্টকে মিলিয়ে নেবার চেষ্টা করছি আমাদের বাংলাদেশে সরকারি চাকরির সঙ্গে। দর্শক, আপনাদের জানা আছে, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি এই বিষয়টি যে সরকারি চাকরি পেতে যতটা কষ্ট বাংলাদেশে, হারাতে তার চাইতে অনেক বেশি কষ্ট। অর্থাৎ কোনো কারণেই আপনি চাকরি হারাতে পারবেন না, আপনি চাইলেও আপনার চাকরি যাবে না। খুব মজার বিষয়টি, তাই না? ব্যাখ্যা করছি কিভাবে। দেখা গিয়েছে অনেক সরকারি কর্মচারী দিনের পর দিন অফিসে যাচ্ছেন না, অনেকে বিদেশে চলে গিয়েছেন ভাগ্যান্বেষণে। সরকারি চাকরি করেন, সচিবালয় পোস্টিং বা অন্য কোথাও, অফিসকে ইনফর্ম পর্যন্ত করেননি। এগুলো কিন্তু সত্যি ঘটনা। আই এম নট মেকিং আপ থিংস, আমি বানিয়ে বলছি না। নিউজ পেপারে পড়া বিভিন্ন সময়ে আমার অভিজ্ঞতা থেকে বলছি কথাগুলো। বিদেশেও চলে গিয়েছেন অনেকে, দেখা গিয়েছে। শিক্ষকতা করেন, এমপিভুক্ত স্কুলের শিক্ষক, প্রাইমারি টিচার বা অন্য সরকারি চাকরি করেন, এরকম অনেককে চিনি বা পত্রিকায় পড়েছি তাদের সম্পর্কে। তারা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন 6 মাস, 1 বছর, 2 বছর বিদেশে থেকে আবার দেশে চলে এসে মামলা করে সরকারের বিরুদ্ধে, তার বিভাগের বিরুদ্ধে চাকরিটি আবার ফিরিয়ে নিয়েছিলেন এবং পাওয়া গিয়েছিল। খুব বেশি কষ্ট হয়নি, এফর্টলেসলি বা অনায়াসে। তো এই হলো সরকারি চাকরির মজা, কোনোভাবেই চাকরি যাবে না। চমৎকার না বিষয়টি? ফলে এক ধরনের সেন্স অফ সিকিউরিটি কাজ করে। যারা এই সরকারি চাকরি করছেন তারা রিল্যাক্স থাকেন, সেন্স অফ সিকিউরিটি বা নিরাপত্তা বোধ তাদের সবসময় থাকে, কোনো ইনসিকিউরিটিতে তারা কখনো ভোগেন না। তো এই কারণেই এই বিগেস্ট বেনিফিট এইটি সরকারি চাকরির। আর সেই জন্যই সবাই সরকারি চাকরির জন্য এতটা মরিয়া বাংলাদেশে। তো দেখা গিয়েছে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পর্যায়ে আছেন, সম্মানজনক পোস্টে আছেন, এরকম লোককেও দেখা গিয়েছে সেই চাকরি ছেড়ে দিয়ে সরকারি অফিসের পিয়ন হতে। কারণ পিয়নের পোস্টটি পার্মানেন্ট, সেই পার্মানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের মতো। তো এরকম অনেকেই করেছেন। আর আরও কিছু সুবিধা আছে যেটাকে আমি ফ্রিঞ্জ বেনিফিটস বলতে পারি, প্রান্তিক সুবিধাদি। বেসিক বেনিফিটসের বাইরে প্রান্তিক সুবিধাদি থাকে সরকারি চাকরিতে। সেটি কীরকম? উপরি বলে একটি শব্দ আছে। তো এটিকে খুব বেশি ব্যাখ্যা করবার দরকার নেই, আপনাদের জানা আছে উপরি কী জিনিস। সরকারি চাকরিটি এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে আসলে এখন, এমন কিছু ডিপার্টমেন্ট আছে বিশেষভাবে, সেই সব ডিপার্টমেন্টে যদি বলা হয়, সরকার যদি ঘোষণা দেয় যে এই ডিপার্টমেন্টের কর্মকর্তা থেকে কর্মচারী, পিয়ন, দারোয়ান বা যে কোনো পজিশনে কাউকে বেতন দেওয়া হবে না, তো তাতে তারা মাইন্ড করবেন না। তারা কিন্তু চাকরিটি চালিয়ে যাবেন, জনস্বার্থে তারা চাকরিটি চালিয়ে যাবেন যদি বেতন ভাতা সব বন্ধ করে দেওয়া হয়। কারণ আসলে তাদের বেতন দরকারই হয় না। আমার এক আত্মীয়ের কথা জানি, সরকারি চাকরি করতেন, কর্মকর্তা, মধ্য পর্যায়ের কর্মকর্তা। তো তার একবার হঠাৎ করে 6-7 মাস পর মনে হলো যে তিনি চাকরির বেতনের টাকা তুলেননি। ব্যাংকে টাকা জমা হচ্ছে, তার মনে ছিল না আসলে, সত্যি কথা বলতে গেলে 6 মাস বা 7 মাসে গড়িয়েছিল, তিনি বেতনের টাকাটি তুলতে ভুলে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, আপনারা বুঝে নেবেন, বেতনের টাকা তুলতে ভুলে গেলে এই 6-7 মাস তার সংসার কি করে চলছিল, তিনি চলছিলেন কিভাবে? নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার ছিল, আল্লাহর বিশেষ রহমত হতে পারে। তো যাই হোক, তো এই হলো সরকারি চাকরির সুবিধা বা অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটস বা প্রান্তিক সুবিধা। তো সরকারি চাকরি কে না চায়? বহুল কাঙ্ক্ষিত এই সরকারি চাকরি, আর লোকেরাও চাইছে ইচ্ছে মতো নেবার জন্যে।
প্রাণান্তকর চেষ্টা থাকে লোকের, সরকারি চাকরি নিতে হবে, নেওয়া যাচ্ছে, আর একবার হয়ে গেলে বাস আর কোনো কথা নেই, কেল্লা ফতে। তো এখন এই সরকারি চাকরিজীবীরা যারা চাকরিরত আছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, সচিবালয় থেকে শুরু করে অন্যান্য যে কোনো দপ্তরে, আমরা যারা সেবা প্রত্যাশী সরকারি বিভাগগুলোতে, আমরাই তো সেবা প্রত্যাশী, এই দেশের জনতা, আমরা যারা আম জনতা, আমরা সেবা প্রত্যাশী হয়ে বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় যাচ্ছি, গিয়েছি। তো সেখানে আমাদের কিন্তু একটি কম্প্রোমাইজড পজিশনে থাকতে হয়। আমরা তাদের সঙ্গে কম্প্রোমাইজ করি, অনেক ব্যাপারে করতে হয় আমাদের, তারা আমাদের বাধ্য করেন। তাদের ক্ষেত্র বিশেষে উপরির ব্যবস্থা করতে হয়, তাদেরকে নানাভাবে সন্তুষ্ট করতে হয়, তবে আমরা সেই সেবাটি পাই। আর আরেকটি বিষয় হলে তাদেরকে মনিবের মতো ট্রিট করতে হয়, টাকা পয়সা যা দেওয়ার এসব তো দিতেই হয়, তাদেরকে বিশেষ সম্মান, ভক্তি, শ্রদ্ধা দেখাতে হয়। না দেখালে তারা যদি কোনোভাবে মনে করেন যে আমরা ইনসাবঅর্ডিনেশন বা আনুগত্যহীনতা প্রকাশ করেছি বা ডিউ রেসপেক্ট তাদেরকে দেইনি, তাহলে আপনার কাজটি আর হবে না, আপনার কপালে অনেক কষ্ট আছে, আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। সো আমাদের তাদেরকে বিশেষ সম্মানও করতে হয়, কর্নিশ করতে হয় নত জানু হয়ে, আর যা দেবার তা তো দিতেই হয়। তো এইসব সুবিধাদি নিয়েই কিন্তু সরকারি চাকরি। তো দীর্ঘদিন ধরে বছরের পর বছর আমরা এই দেশের মানুষ সাফার করেছি, সরকারি কর্মচারীদের দ্বারা নির্যাতিত হয়েছি, শোষিত হয়েছি, শাসিত হয়েছি। তো এখানে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম, আর সেই পার্সেন্টেজটি হবে ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ ম্যাক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে কজন ব্যতিক্রম আছেন, কজন সরকারি কর্মকর্তা কর্মচারী সাধারণের দুঃখ কষ্টের কারণ হন না, সাধারণকে জিম্মি করেন না। নেই আমি সে কথা বলবো না, ওই যে বললাম ম্যাক্রোস্কোপ দিয়ে খুঁজে নিতে হবে, এতই ছোট সেই পার্সেন্টেজ। তাহলে বোঝা গেল সেইটি একটি এক্সেপশন বা ব্যতিক্রম, আর অ্যান এক্সেপশন ইজ নেভার অ্যান এক্সাম্পল, আর ব্যতিক্রম কখনই উদাহরণ হতে পারে না, তাই সেটিকে উদাহরণ হিসেবে নেওয়া যাচ্ছে না। তাহলে ধরেই নিতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দ্বারা আমাদের ভোগান্তি বেশি হয়েছে, বেশি হচ্ছে। তো দীর্ঘ বছরের, দীর্ঘ সময়ের একটি গণদাবি আছে যে সরকারি চাকরি যারা করেন, সরকারি কর্মচারী সংস্কার বিষয়টি ঘটাতে হবে, তাদের চাকরির সুবিধা বা অন্যান্য যেসব নিয়মকানুন আছে তাদেরকে নিয়মকানুনের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে মোটা দাগে। সো জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে হবে সরকারি দপ্তরগুলোতে, আর তার আওতায় চলে আসবেন কর্মকর্তা কর্মচারীরা, আর নাগরিক হিসেবে আমরা সেবা পাবো, যেটি আমাদের পাওয়ার অধিকার আছে, আমাদের বার্থ রাইট, জন্মগত অধিকার, এবং বেসিক হিউম্যান রাইটসও বটে, সেবা পাওয়ার অধিকার। তো সেই জন্য এই দাবি দীর্ঘদিনের। তো হাসিনার সরকারে প্রশংসা করা যায় এমন কোনো দিক আমি ব্যক্তিগতভাবে অন্তত খুঁজে পাই না। শেখ হাসিনার কথা বলছি, পতিত শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের। তো আমি প্রশংসা করবার কোনো দিক ব্যক্তিগতভাবে খুঁজে পাই না, কারণ আমি যদি কোনো ভালো কাজও আপাত দৃষ্টিতে মনে হয়, আপাত দৃষ্টিতে ভালো এমন কাজও যদি দেখেছি হাসিনা করেছে, আমি সেটি সন্দেহের চোখে দেখেছি। কারণ আমার কাছে মনে হয়েছে হাসিনার নিশ্চয়ই এর পেছনে কোনো আলটেরিয়র মোটিভ আছে, ভেতরে একটি খারাপ উদ্দেশ্য আছে, কোনো মিসচিভাস ইন্টেনশন আছে, ইল ইন্টেনশন আছে হাসিনা। আর না হলে হাসিনা এত ভালো কাজ কেন করবেন? যদি প্রজেক্টের কথা বলি, অনেকে বলেন সরল মনা যারা, বোকা বলবো না, তারা মনে কষ্ট পাবেন, অনেক সরল মনা মন লোক এখনো বলার চেষ্টা করেন হাসিনা এই করেছে, বড় বড় প্রজেক্ট করেছে, এটি করেছে, ওটি করেছে। হ্যাঁ, তারা সরল মনা বলে এইভাবে দেখছেন বিষয়টি, তারা সেভাবে দেখতে পারেননি যে হাসিনার এইসব মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি। প্রজেক্ট যত বড় মেগা, দুর্নীতি তত বড় মেগা, তত বড়। তো এইসব ঘটেছে বরাবরই। তারপরেও হাসিনা 2018 সালে এই শ্রমিক কর্মচারীদের, এই কর্মকর্তা কর্মচারীদের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ করবার জন্য একটি সংস্কার উদ্যোগ নিয়েছিলেন। আর সেই সংস্কার উদ্যোগ পরে দেখা গিয়েছিল আর কি, যে সেই উদ্যোগের পেছনে ছিল যে হাসিনা যাতে ইলেকশনগুলোতে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যবহার করবেন, ইলেকশনে যাতে ঠিকভাবে ম্যানিপুলেট করতে পারেন সিস্টেমকে, সেই জন্য এই সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন। এমন কিছু নিয়মকানুন করেছিলেন বা জুড়ে দিয়েছিলেন যাতে করে তাদেরকে ম্যানিপুলেট করা যায়। তো আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হয়েছিল যে নিশ্চয়ই ভালো কিছু, বাট দেখা গিয়েছে এর পেছনেও আসলে খারাপ উদ্দেশ্যই ছিল। তো এই অন্তর্বর্তীকালীন সরকার একটি উদ্যোগ নিয়েছে অতি সম্প্রতি, যে সরকারি কর্মচারীদের একটি আইন কানুনের আওতায় আনবেন, একটা সিস্টেমে আসবে, তারা কিছু সংস্কার এখানে করতে হবে। কারণ অন্যান্য সংস্কারমূলক কাজেও তারা হাত দিয়েছেন, তো এখানেও তারা হাত দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংস্কারের আওতায় আনতে হবে।
তো গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে নতুন অধ্যাদেশ অনুমোদনের পর গতকাল রোববার গ্যাজেট প্রকাশিত হয়। তাহলে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে সরকারি চাকরি আইন 2018 সংশোধন করা হয়। আর যেটি কথা বলছিলাম, হাসিনা যেটির উদ্যোগ নিয়েছিল আর তৈরি করেছিল সরকারি চাকরি আইন 2018, তো ওই যে ম্যানিপুলেশনের সিস্টেমগুলোকে বাদ দিয়ে এটিকে সময় উচিত করা এবং কিছুটা আপডেট করা, সেটা করে গ্যাজেটও প্রকাশ করে ফেলা হয় গত রোববার দিন, অর্থাৎ গতকাল। তো আর গ্যাজেট আকারে প্রকাশের আগেই বৃহস্পতিবারে যখন চাউর হলো যে এরকম কিছু কিছু বিষয়ে সংস্কারের প্রস্তাব এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর হাত ধরে, তখনই কিন্তু সচিবালয় কেন্দ্রিক সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমে পড়েছে, বিক্ষোভ সমাবেশ মিছিলে নেমে পড়েছে যে এইসব করা যাবে না। তারা ভয় পেয়ে গিয়েছে, তারা ভেবেছে এতকাল আমরা যে চিরস্থায়ী বন্দোবস্ত ভোগ করছিলাম সেটি তো বন্ধ হয়ে যাবে এখন, সো তাই এটি কোনোভাবে হতে দেওয়া যাবে না। সো তারা নেমে পড়েছে, তাদের যে এজেন্ডা আছে সবাই যার যার এজেন্ডা নিয়ে নেমে পড়ছে আজকাল। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেটি খুব বেশি হচ্ছে। যারা কোনো কথা বলতে পারেননি, টু শব্দটি পর্যন্ত করতে পারেননি গত 16 বছরে হাসিনার আমলে, তারা সবাই যার যার দাবি নিয়ে নেমে পড়েছে। তো তারাও নেমে পড়েছে যে এটি কোনো অবস্থায় হতে দেওয়া যাবে না, এই সংস্কার প্রক্রিয়া বন্ধ করতে হবে, এই নতুন অধ্যাদেশ নিউ অর্ডিন্যান্সকে যে কোনোভাবে আটকে দিতে হবে। তো তারা করছে এই হরতাল সমাবেশ মিছিল, এবং আজ খুবই উত্তাল ছিল সচিবালয়ের অনেক ফটকও এক পর্যায়ে বন্ধ করে দিতে হয়েছে। ভিতরে মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, বক্তৃতা হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ থেকে, দপ্তর থেকে লোকেরা সেই মিছিলে জয়েন করেছে। একটি দাবি, সেটি হলো তাদের কমন ইন্টারেস্ট। সব বিভাগের সব কর্মচারী সরকারি হলেই হলো, তাদের এখানে কমন ইন্টারেস্টের একটি বিষয় এসে গিয়েছে যে সরকার তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তাদের ক্ষমতা খর্ব করবার চেষ্টা করছে, ফ্রিঞ্জ বেনিফিটস হয়তো বা কমে যাবে, এই আশঙ্কা থেকে তারা এই ইন্টারেস্টটিকে কমন ইন্টারেস্ট হিসেবে নিয়েছে। তাই যার যার দপ্তর থেকে, বিভাগ থেকে তারা বেরিয়ে এসেছে, বেশ ভালো রকমই তারা বিক্ষোভ সমাবেশ সব কিছু করতে পেরেছে সচিবালয়ের ভেতরে। এমনকি তারা আগামী দিনও কর্মসূচি রেখেছে, আগামী দিনও তারা সচিবালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মসূচি পালন করবে, এটি তারা জানিয়েছে। তো এখন কথা হলো, কি সংস্কার কর্মসূচি বা পদক্ষেপ নিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। তো চট করে একটু দেখে নেওয়া যাক কি আছে অধ্যাদেশটিতে। 4টি বিষয়কে অপরাধের আওতায় এনে 3টি শাস্তির কথা বলা হয়েছে এই নতুন ঘোষিত সংস্কার কর্মসূচিতে বা অর্ডিন্যান্স। 4টি বিষয়কে অপরাধের আওতায় আনা হয়েছে, 4টি এলিমেন্টসকে, এটি করলে এই 4টি বিষয় যদি সরকারি কর্মচারীরা করে সেটি অপরাধ বলে গণ্য হবে, এবং তাতে করে তারা 3 রকমের শাস্তি পেতে পারে। অর্ডিন্যান্সের মূল কথা কিন্তু এটি। আর সেই বিষয়গুলো হলো অনানুগত্য দেখানো, ইনসাবঅর্ডিনেশন, অর্থাৎ প্রশাসনের প্রতি, সরকারের প্রতি সাবঅর্ডিনেশন দেখাতে হবে। সরকারি কর্মচারী হিসেবে সাবঅর্ডিনেশন বা বশ্যতা শো করতে হবে, আনুগত্য শো করতে হবে, লয়্যালটি দেখাতে হবে। সো অনানুগত্য এটি অপরাধ বলে গণ্য হবে, ইনসাবঅর্ডিনেশন। আচ্ছা, কাজে বাধা দেওয়া কাউকে, সেটি অপরাধ বলে গণ্য হবে। একক বা সমবেতভাবে কাজে অনুপস্থিত থাকা, নিজে কিংবা আরও গোষ্ঠীবদ্ধভাবে কালেকটিভলি কর্মবিরতি করা, কাজের থেকে অনুপস্থিত থাকা, নিজের ডেস্কে বা যে যেখানে আছে তার স্টেশনে হাজির না থাকা, কাউকে কাজ করতে বাধা দেয়া, নিজে তো করছি না, অন্যদের গিয়ে, অন্য বিভাগে গিয়ে বাধা দেব, কাজ করা যাবে না। আচ্ছা, আর শাস্তির কথা বলা হয়েছে। শাস্তিগুলো হলো বরখাস্ত। এই অপরাধগুলি যদি তারা করে, যেগুলো মাত্রই বললাম, তাহলে তাদেরকে বরখাস্ত করা যাবে, অব্যাহতি দেয়া যাবে, এবং বেতন ও পদের গ্রেড কমিয়ে দেয়া যাবে। সমানুপাতিক হচ্ছে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে, এগুলো সংগঠিত হলে এই সমানুপাতিকভাবে এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো কার্যকর হবে সরকারি কর্মচারীর ক্ষেত্রে। তো অর্ডিন্যান্সের সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান সংক্রান্ত ধারায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী যদি এমন কোনো কাজে লিপ্ত হন যা অনানুগত্যের শামিল, বা যা অন্য কোনো কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে, বা শৃঙ্খলা বিঘ্নিত করে, বা কাজে বাধা তৈরি করে, তাহলে সেটি হবে একটি অসদাচরণ বা মিসকন্ডাক্ট।
এমন অপরাধের জন্য বাধা বা বেতন গ্রেড অবনমিতকরণ, চাকরি হতে অপসারণ, এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে। ওই আগে পয়েন্ট আকারে যেটা বলছিলাম সেটি ডিটেইলে বলা হচ্ছে সেন্টেন্স আকারে। তো এতে করেই উত্তাল হয়ে পড়েছে সচিবালয়। সো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন কোনো কালো আইন কিন্তু এখানে বলা হয়নি, কোনো কালো আইনের বিধান রাখা হয়নি। শুধু কিছু কমন বিষয়, অনুপস্থিতি, বিনা অনুমতিতে কাউকে কাজে বাধা দেওয়া, খুবই সামান্য সাধারণ বিষয়। আর এগুলো যে কোনো অফিসে, সরকারি বেসরকারি, এইটুকু নিয়মকানুন কিন্তু মেনে চলতেই হয় কর্মচারীদের, কর্মকর্তাদের। পৃথিবীর সব দেশে, যেই সব দেশে সোসাইটি লিবারাল, লোকের স্বাধীনতা বেশি, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত, সেখানেও এইসব ছোটোখাটো বিষয়গুলো চাকরিতে মেনে চলতে হয়, হোক সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি। তো এখানে কালো কানুন বলতে বা ব্ল্যাক ল বলতে কিচ্ছু নেই। বাট এইটি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহ্য হচ্ছে না। তারা এইটির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, সরকারকে আলটিমেটাম দিয়েছেন সরকার যাতে এটি প্রত্যাহার করে, এবং তারা বলেছেন আজ যে এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। তারা এই ঘোষণা দিয়েছেন। তো ওই যে বলছিলাম, কারণ তারা ধরেই নিয়েছিলেন যে তাদের এই সরকারি চাকরিটি চিরস্থায়ী বন্দোবস্ত। তাই এই যে ছোটোখাটো ডিসিপ্লিনিংয়ের ব্যবস্থা করা, ছোটোখাটো রেস্ট্রিকশনসের মধ্যে আনা, এইটিও তারা সহ্য করতে পারছেন না এবং সহ্য করবেন না বলে মনে হচ্ছে। তো এই হলো বিষয়। তো আমরা জনগণ হিসাবে আমরা কি চাই, প্রিয় দর্শক কমেন্টে জানাবেন। এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে এই যে ফ্রিঞ্জ বেনিফিটস লাভ করা, অন্যায় সুযোগ সুবিধা ভোগ করা, এবং জনগণ হিসেবে আমাদের জিম্মি করা, যে কোনো সেবাধর্মী কাজের জন্য, সেবার জন্য যে কোনো সরকারি দপ্তরে নিশ্চয়ই আপনারা গিয়েছেন, কম বেশি অভিজ্ঞতা সবার আছে। আপনাদের কারো কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কি না, থাকলে সেটি কেমন ছিল দয়া করে কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই ইস্যুটিতে আপনি কিভাবে দেখছেন ইস্যুটিকে, এই যে সরকারের নতুন অর্ডিন্যান্স, এটিকে কিভাবে দেখছেন এবং কর্মচারীদের রিয়াকশনসকে কিভাবে দেখছেন, কমেন্টে দয়া করে জানাবেন। তো কালও তাদের বিক্ষোভ সমাবেশ আছে, আমরা দেখতে চাচ্ছি তারা কাল কি করেন। আর সরকার এই বিষয়ে কঠোর হবে, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কঠোর হতেই হবে। এই গুটি কয়েক সরকারি কর্মচারীর জন্য এই দেশের 18 কোটি মানুষকে জিম্মি করা যাবে না। নিশ্চয়ই সরকার আমাদের জিম্মি করতে চান না। এই কর্মচারীদের আইনের আওতায় আনতে হবে, জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর এটি তাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো বিষয় না, কিছু চাকুরি বিধি। তো চাকুরি বিধি তাদেরকে মানতে বাধ্য করতে হবে। আর তারা যে হুমকি ধমকি দিচ্ছে, তারা কাজ বন্ধ রেখেছে, কাজ করবে না, কলম বিরতি করবে, এটা করবে ওটা করবে, পিকেটিং করবে, অন্যদের কাজে বাধা দেবে, যদি এটি ঘটে সরকারকে তাদেরকে হুঁশিয়ারি দিতে হবে। বিনা হুঁশিয়ারিতে তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার দরকার নেই, তাদেরকে হুঁশিয়ারি দিতে হবে, ওয়ার্নিং দিতে হবে পর্যাপ্ত, দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং শাস্তিমূলক ব্যবস্থা সেটি যদি কালেকটিভলি তাদেরকে স্যাক করা হয় তাই করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের অনেকের মনে আছে বিচারপতি সাত্তারের সরকারের কথা। বিচারপতি সাত্তার কিন্তু জনতা ব্যাংকের অনেক কর্মচারীকে, তারাও এরকম স্ট্রাইকে গিয়েছিলেন। তো সাত্তার সরকার তাদেরকে ছাঁটাই করেছিলেন, তারা কোনোভাবে সেই চাকরিটি ফেরত পায়নি। আর তাদের সেই দাবিটি আইনানুগ ছিল না, ফেয়ার ছিল না, আনফেয়ার এবং বেআইনি কিছু দাবি দেওয়া নিয়ে তারা সরগরম করছিলেন, ব্যাংকের পরিস্থিতি ঘোলাটে করছিলেন। সো সাত্তার, বিচারপতি সাত্তার কঠোর হয়েছিলেন এবং ওয়ার্নিং দিয়ে তাদেরকে চাকরি থেকে ডিসমিস করেছিলেন। তারা কিন্তু আর কখনোই চাকরিটি ফেরত পায়নি। সো এই কঠিন বার্তাটি সরকারি কর্মচারীদের দিয়ে দিতে হবে যে তারা যদি তাদের এইসব বিষয়ে বেআইনি কাজকর্ম অব্যাহত রাখেন, সচিবালয়কে অস্থির করে তোলেন, প্রশাসনকে অকার্যকর করে তুলবার চেষ্টা করেন, কারো নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করেন কোনো উস্কানির মুখে, তাহলে তারা ছাঁটাই হবে, চিরস্থায়ীভাবে ছাঁটাই হবে। চিরস্থায়ী বন্দোবস্ত যেরকম পেয়েছিলেন ঠিক তেমনিভাবে চিরস্থায়ী ছাঁটাই হয়ে যাবেন, এবং সেটি হতেই হবে। আর সরকারি কর্মচারীদের একটি কথা বলে রাখি, হ্যাঁ আমার কথা একটু কঠিন মনে হয়েছে, আপনাদের হার্শ মনে হয়েছে, রুড মনে হতে পারে আমাকে, কিন্তু আমি কোনো অন্যায় কথা বলিনি। আমি যদি কোনো অন্যায় কথা বলে থাকি, আর আপনি যদি আমার প্রিয় দর্শকদের মধ্যে কেউ সরকারি কর্মচারী থেকে থাকেন, দয়া করে আমাকে জানাবেন কোন কথাটি আমি অন্যায় বলেছি, কোন কথাটি বেআইনি বলেছি, বা আমার কোন কথায় আপনার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, বা সরকারের গৃহীত এই অর্ডিন্যান্সের আওতায় যেসব বিধির কথা বলা হয়েছে, এই কোন বিধিটি আপনার মানবাধিকার লঙ্ঘন করবে, মানুষ হিসেবে আপনাকে ডিমেইন করবে, ডিহিউম্যানাইজ করবে, আমাকে একটু জানাবেন দয়া করে কমেন্টে। আমি আশা করব সরকারি কর্মচারীদের মধ্যে
শুভবুদ্ধির উদয় হবে, তারা এইসব আন্দোলন সংগ্রাম থেকে বেরিয়ে আসবে, কাজের পরিবেশ ফিরিয়ে আনবে সচিবালয়ে। সেইটি আমাদের সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।